আসলে ট্রান্স আবার এখানে আবার ভ্যালিডেশন আছে। একজন নারী গোফ নিয়ে সেও নিজেকে যদি মনে করে সে ট্রান্স। মৈত্রী ট্রান্স, কালকে থেকে বর্ষার বৃষ্টির জল ওর মাথায় দেবে। এবং এই ক্ষেত্রে ট্রান্স মানুষকে তো মানুষ মানে খুব লেসার সিটিজেন, কম নাগরিক, লঘু নাগরিক, সিনথেটিক ওমেন বা সিনথেটিক ম্যান হিসেবে দেখে। সেটা এলজিবিটি মুভমেন্ট হোক, সেটা দলিতদের আন্দোলন হোক, আদিবাসীদের আন্দোলন, যৌনকর্মীদের আন্দোলন, ক্ষেত মজুরদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, বন্ধ কলকারখানার আন্দোলন, প্রতিবন্ধী মানুষের আন্দোলন, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয়, এটা ওভারল্যাপিং আছে। যে কোনো চরিত্রে যদি তার দক্ষতা থাকে যে কোনো মানুষ অভিনয় করতে পারে। যে প্রবল পুরুষ প্রবল নারী বলিয়া আসলে কিছু হয় না। নমস্কার, বিটুইন আসের দ্বিতীয় এপিসোডে আমি নিয়ে চলে এসেছি আজকে সবার কাছে অনুরাগ মৈত্রীকে। মৈত্রী একজন সোশ্যাল রাইটস অ্যাক্টিভিস্ট এবং অনন্তর পত্রিকার সম্পাদিকা। অনেক অনেক স্বাগত জানাই আমি মৈত্রীকে আজকে আমাদের এপিসোড। নমস্কার, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এই শোয়ে অনেক রামধনু শুভেচ্ছা জানাই। সোশ্যাল মিডিয়াকে আজকাল অ্যাক্টিভিজমের একটা খুব পাওয়ারফুল টুল বলে আমরা জেনে থাকি। এই সোশ্যাল মিডিয়া ট্রান্সজেন্ডার রাইটস এবং ট্রান্স আইডেন্টিটির জায়গাটা বা মুভমেন্টের জায়গাটাতে কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের একটু বলেন। প্রথমেই আমি রামধনু শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। এবং এরকম একটা বর্ষণ মুখর দিন, যেদিন প্রায় সারা কলকাতায় বৃষ্টি, প্রচণ্ড ওয়াটার লক, তার মাঝেও আমার মনে হয় যে বাইরের এই বৃষ্টি ভিতরেও তো হয়, অন্তরেও হয়। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে, যে আমাদের ট্রান্স মুভমেন্টকে কিভাবে তার ইতিবাচক বা নেতিবাচক দিক, দেখুন যে কোনো আন্দোলনকেই মিডিয়া তো খুব একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে, যে কোনো আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা পিছিয়ে দেওয়ার জন্য। এবং মিডিয়ার মধ্যেও প্রচুর ভাগ আছে, আমরা জানি, ইয়েলো জার্নালিজমের কথাও আমরা জানি। এবং খুব সহজভাবে যদি বলি বা ভাঙি, আমরা দেখতে পেয়েছি ট্রান্স মানুষকে কিন্তু বহু সময় মিডিয়ায়, ধরুন আমরা যদি ট্রান্স ভায়োলেন্সের কথা বলি, সেক্ষেত্রে ট্রান্স মানুষকে যখন এরকম খুব দেখেছি যে একজন ট্রান্স মানুষ যখন তাকে ক্ষতবিক্ষত অবস্থায় তার ফ্ল্যাটে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে, এবং খুব পরিচিত একজন অধিকার আন্দোলনের ট্রান্স অ্যাক্টিভিস্ট, তাকে পাওয়া যায় কলকাতায়, তখন কিছু মিডিয়া কিন্তু রিপোর্ট করে যে একজন পুরুষ প্রচুর মহিলাদের পোশাক পরতেন, মহিলাদের মতো গয়না পরতেন, তাকে মৃত অবস্থায় পাওয়া গেল এবং বাড়িতে প্রচুর পুরুষ বন্ধু আসতেন। আমি যদি একটা অ্যানালজি ড্র করি, আমি দেখব যে কোনো মহিলা, ঠিক একজন সিস হেটারোসেক্সুয়াল মহিলা যিনি পাড়ায় একা থাকেন, যিনি এই ব্যারাজারগুলো ভেঙেছেন, যিনি বিয়ে করেননি বা লিভিং করছেন বা ইন্ডিপেন্ডেন্টলি একটা বাঁচার যার মন মানসিকতা যাপনে আছে, অদ্ভুতভাবে তিনি যদি কোনোভাবে মারা যান, ঠিক তখনও কিন্তু এই ধরনের কানাঘুষো লোকে করে, যে বা মিডিয়া অনেক ক্ষেত্রে রিপোর্ট করে যে ওর বাড়িতে অনেক পুরুষ আসতো, যদি আসেও অনেক পুরুষ, তার সঙ্গে তারকে অদ্ভুতভাবে মৃত অবস্থায় পাওয়া গেল কি আছে, কি এখানে যেন কোথাও গিয়ে নেচার অফ অপারেশন অনুযায়ী বোধহয় ডিগ্রি অফ রেজিস্ট্যান্স হয়। মানে কোন মানুষ তিনি মারা যাচ্ছেন, কিভাবে মারা যাচ্ছেন, ঠিক যেভাবে ধর্ষণ হলে একটু কম প্রতিবাদ, ধর্ষণ হয়ে খুন হলে একটু বেশি প্রতিবাদ হয়। যে লেখা হয় না, নির্মম ভাবে খুন হলো, তো খুন, দ্য অ্যাক্ট অফ মার্ডার ইটসেলফ ইজ হিনিয়াস। তাহলে খুন কি খুব প্রেমময় ভাবে হয়, খুব ভালোবেসে কেউ কাউকে ধর্ষণ বা খুন করেন? সেই রকম ক্ষেত্রে আমার মনে হয় ঠিক যেভাবে মলেস্টেশন হলে একটু কম প্রতিবাদ, তারপর ধর্ষণ হলে আরেকটু বেশি প্রতিবাদ, ধর্ষণ হয়ে খুন হলে তখন আরো বেশি প্রতিবাদ হয়, কোথাও কি যেন
যিনি খুন বা ধর্ষিত হচ্ছেন তার স্টেটাস কোটা দেখা হয়, তিনি ডাক্তার না প্রফেসর না সায়েন্টিস্ট না ছোট জামা পরেছিলেন না বড় জামা পরেছিলেন, রাতে বেরিয়েছিলেন, মদ খেয়েছিলেন কিনা, সঙ্গে পুরুষ বন্ধু ছিল কিনা, কটার সময় বেরিয়েছিলেন, এই ফ্যাক্টরস গুলো যদি খুব মানে ওই ক্যারেক্টার্স গুলো যদি ফুলফিল করে, তা প্রতিবাদের যেন কিছু চরিত্র আছে সেগুলো যদি কোয়ালিফাই করে তখন মানুষ প্রতিবাদে বেরোবে। গাম্ভীর্যটা বাড়ে। রাইট রাইট। এবং এই ক্ষেত্রে ট্রান্স মানুষকে তো মানুষ মানে খুব লেসার সিটিজেন, কম নাগরিক, লঘু নাগরিক, সিনথেটিক ওমেন বা সিনথেটিক ম্যান হিসেবে দেখে, ফলস ওমেন বা লেসার সিটিজেন, কম নাগরিক, এইভাবে ট্রান্স মানুষকে দেখা হয়। ফলে তাদের মৃত্যুটা যেন মানে আওয়ার ডেথস আর আনগ্রিভেবল, মানে ট্রান্স মানুষের মৃত্যুগুলো যেন খুবই লঘু মৃত্যু। এবং সেখানে কিভাবে তাকে মিসজেন্ডার করে তাকে লেখা হলো যে যদি নাই জানতেন, যদি নাই এত না বোঝা থাকে মিডিয়ার সাংবাদিকদের মধ্যে, তাহলে লিখুন একজন মানুষ মারা গেছেন এইভাবে পাওয়া গেছে, তাকে মিসজেন্ডার করে লেখা। এবং তারপর অ্যাক্টিভিস্ট মহল চারিত্রিক বিশ্লেষণ এবং অ্যাক্টিভিস্ট মহল থেকে যখন তার প্রতিবাদ উঠলো, তারপর তারা ওই ভিডিও উইথড্র করলেন। এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি, ধরুন প্রাইড ওয়াকে যে র্যালিগুলো হয়, সেখানে অনেক সময় সবাই অবশ্যই নয়, আমি দেখেছি কেউ কাউকে তো হাক করছে বা কেউ ছোট জামা পরেছে বা কেউ কাউকে চুমু খেলো, ঠিক নির্দিষ্ট ওই ছবিটা তুলেই দেখানো হয় যে ট্রান্স প্রাইড ওয়াক, যেন ট্রান্স মানে এই যে ট্রান্স মানুষরা যদি প্রাইড ওয়াকে ছোট জামা পরেও মানে সেটা যে কতটা সে তার বডিটাকে ক্লেম এবং রিক্লেম করছে, তার অস্তিত্বটাকে, সেটা যে কতটা একটা টুল অফ রেজিস্ট্যান্স, সেটা যে ট্রান্স মানুষের বডিটাও যে কতটা মানে সমাজে হেটেরোপেট্রিক্যাল সোসাইটিতে তার বডিটাকে যে কিভাবে নালিফাই করে দেওয়া, কিভাবে তাকে এক্সপ্লয়েট করে দেওয়া, সে যখন তার বডি তার অস্তিত্বটাকে রিক্লেম করছে, সে পুনর্দাবি করছে তার অস্তিত্বটাকে, এবং সে ট্রান্স মানুষরা যখন সে যে একটা লিবারেটেড ফিল করছে, মুক্তির কথা বলছে, এক একজন এক এক ভাবে প্রাইড ওয়াকে, কেউ গান, কেউ কবিতা, কেউ ছোট জামা, কেউ বড় জামা, এক এক প্রত্যেকটা ওই যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই যে হেট্রোজিনিয়াস ট্রান্স লাইফ ইটসেলফ ইজ ভেরি প্লুরাল, ভেরি ডাইভার্স, ভেরি হেট্রোজিনিয়াস। ফলে মিডিয়ার অবশ্যই এবং সোশ্যাল মিডিয়ার অবশ্যই একটা প্রভাব আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা দেখেছি বহু মানুষ জানতে পারেন, বুঝতে পারেন, জানা বোঝার চেষ্টা করেন, সেটাও যেরকম আছে। আবার ট্রান্স মানুষ প্রচুর ট্রোলিংও হন। বহু সময় আমার ট্রান্স বোনেদের আমি দেখেছি, বহু সময় লেখা হয় তাদেরকে যে তুমি কবে ছেলে থেকে মেয়ে হলে, মানে বা আমাদের মতো ট্রান্স মানুষকে বারবার করে কোথাও যেন মনে করিয়ে দেওয়া হয় যে আসলে তুমি ছেলে। এই যে বারবার করে স্মরণ করিয়ে দেওয়া, আসলে না আমি ছেলে না আমি মেয়ে, আমার ব্যক্তিগতভাবে কোনোদিনই মনে হয়নি আমি ছেলে ছিলাম। তাই আমার কোনো বদল হয়নি। আমি ধুতি পাঞ্জাবি পরি, শার্ট প্যান্ট পরি, শাড়ি পরি, আমাকে ন্যাড়া করে দিই, হাফ প্যান্ট পরি, গেঞ্জি যাই পরি দিক না কেন, আমার মনটাকে তো কেটে শেষ নিঃশ্বাস অব্দি আমি যে মানসিকভাবে একজন নারী, এইটা তো আমাকে চেঞ্জ করতে পারবে, রূপান্তর হয়নি। আমি ইটস আ সোসাইটি হু টোল্ড মি যে ইউ আর আ ম্যান, ইউ হ্যাভ চেঞ্জড, বাট আমার তো কোনোদিন মনে হয়নি আমি ছেলে ছিলাম। আমি তো মেয়েই ছিলাম। সে আমি শাড়ি পরেছি, তখন আমি মনে করতাম আমি মেয়ে, আজও আমি মনে করি আমি মেয়ে। তো সোসাইটি কেপ্ট অন রিমাইন্ডিং মি, কারণ এই বলে না সমাজ বারবার চায় আমাদেরকে একটা সেন্স অফ গিল্ট, একটা পাপ, অপরাধ, অসম্পূর্ণতার বোধ আমাদের মনে ঢুকিয়ে দিয়ে কোনোভাবে যেন আমরা বেঠিক, আমাদের ঠিক শুদ্ধিকরণ করতে চাই, স্যানিটাইজ করতে চাই, এবং কোনোভাবে এইভাবে হেট্রোপেট্রিয়াকাল করতে চাই। বারবার আমাদের মনে করাতে সেই ঋতুপর্ণের কথা বলতে হয় যে জেন্ডার ইজ নাথিং বাট দ্য স্টোরি অফ উইশ, একটা ইচ্ছার গল্প, রাইট? আমার ইচ্ছা সঙ্গে হেট্রোনর্মেটিভ, হেট্রোপেট্রিয়াকাল, অসমকাম পিতৃতান্ত্রিক পরিবার, সমাজ, সংসারের ইচ্ছার যারা আমাকে বারবার করে প্রজননমূলক করতে চায়। কারণ ট্রান্স মানুষ যারা রাডিক্যাল পোটেনশিয়াল, শব্দগুলোর মানে যখন আমি বুঝতাম না, আমাদের মতো মানুষের যাপন ইটসেলফ ইজ এক্সট্রিমলি রাডিক্যাল পোটেনশিয়াল এন্ড এক্সট্রিমলি থ্রেটনিং টু হেট্রোপেট্রিয়ার্কি। তাই বারবার করে তারা চায়
এই অবস্থানটা আমাদের ভেঙে দিয়ে কোনোভাবে যেন আমাদেরকে হেট্রোপেট্রিকির ওই খাঁজে আশার ঢুকিয়ে, মধ্যে ঢুকিয়ে ছেলে এবং মেয়ের খাঁজে ঢুকিয়ে দিতে, কোনোভাবেই প্রাণ প্রকৃতির যে অপূর্ব সৃষ্টি ট্রান্স মানুষরা তাদের মতো করেই বাঁচবে। তার জন্য আমি মনে যদি আমি নারী হই, সেটা আমি শার্ট পরি, প্যান্ট পরি, জিন্স পরি, শাড়ি পরি, ধুতি পরি, চুড়ি পরি, শাড়ি পরি, ন্যাড়া হই, হোয়াট এভার বি, আমার যেরকমই ইচ্ছে। আমাদের একটা ক্লাসিক্যাল স্লোগান আছে, আমার শরীর আমার মন, দূর হটাও রাজশাসন, বা মানবো না তোমার নিয়ন্ত্রণ। আমার শরীর, আমি সেটাকে কিভাবে চলবে বলবে, ইটস সো কোহেরেন্ট, মাই ইমোশনস, মাই লাভ, মাই ফিলিংস, ইট ফ্লোস লাইক আ রিভার, দ্য উইভস অফ দ্য রিভার, নদীর সেই হাই টাইড লো টাইডের মতো, তাই না? ঢেউ আসে যায়, কখনো সে তার মতো যায়, সেই যে ফ্লোতে প্রবল প্রাণ, আমাদের যে প্রবল প্রাণ, সেটাকে কিভাবে রিডিউস করে দিতে চাই সমাজ। করা যায় না, যায় না তো, সেটাকে চাই, কেন চাই? কারণ পুঁজিকে পুষ্ট করতে চায়, প্রজননকে পুষ্ট করতে চায়। ট্রান্স মানুষের যে অপূর্ব প্রাণ প্রকৃতি তো কখনো আমাকে অমান্যতা করেনি। প্রকৃতি কি বলেছে আমি ও তো ট্রান্স, মৈত্রী ট্রান্স, কালকে থেকে বর্ষার বৃষ্টির জল ওর মাথায় দেবো না, কালকে অক্সিজেন কম পাবো, কালকে আমি অ্যালপস দেখতে পারবো না, কালকে রডোডেনড্রন দেখতে পারবো না, হেমন্তের সন্ধ্যাগুলো আমার কাছে আসবে না, শিউলির গন্ধ আমি পাবো না। প্রকৃতি তো কোনো উপাদান থেকে আমাকে বঞ্চিত করেনি, মানুষ করেছে, সেকশন অফ পিপল, তারা করেছে। কিসের স্বার্থে? পুঁজির স্বার্থে করেছে, হ্যাঁ, যৌন মৌলবাদের স্বার্থে করেছে। প্রকৃতি তো কখনো আমাকে, সেখানে রবীন্দ্রনাথের একটা কথা বলতে ইচ্ছা করে, যে সেই জীবন দেবতা রবীন্দ্রনাথ বলছেন যে হেমন্তবালা দেবীকে একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন যে প্রবল পুরুষ প্রবল নারী বলিয়া আসলে কিছু হয় না, আমরা সবাই অর্ধনারীশ্বর, তাই তো পৃথিবী এত সুন্দর, অ্যান্ড্রোজিনির কথা বলছেন। তাই আমার মনে হয় আমরা এই জন্যই না আমি অ্যাকসেপ্টেন্স কথাটাকে তীব্রভাবে বিরোধিতা করি। কে কাকে অ্যাকসেপ্ট করবে? ব্রাহ্মণরা দলিত মানুষকে অ্যাকসেপ্ট করবে, না হেটারোসেক্সুয়ালরা ট্রান্স মানুষদের সেই আমরা কাশীর অন্নপূর্ণার মতো নিচে হাত পেতে থাকবো, আমাকে একটু গ্রহণ করো না গো? নো, কে কাকে? The politics and philosophy of acceptance is very there is right coin it, it's very, there is a subtle hierarchy, right? তো আমরা একে অপরকে উদযাপন করব, রাইট, আমরা অ্যাকনলেজ করব, উদযাপন করব। ট্রান্স মানুষ মানেই মৈত্রী নয়। একজন ট্রান্স মানুষ যে ধুতি পাঞ্জাবি পরে, শার্ট প্যান্ট পরে, ট্রান্স মানে ট্রান্স নন বাইনারি আছেন, ট্রান্স ম্যাসকুলিন আছেন, ট্রান্স ইজ আ আমব্রেলা, ডাইভার্স ট্রান্স ইজ প্লুরাল, ইটস নট monolithic, or it's not homogeneous, highly heterogeneous. ট্রান্স মানুষ, ট্রান্সের যে বিরাট একটা বর্ণালী আছে, বিরাট একটা চেকার্ড বর্ণময় আছে, আমাদের 7টা রং আছে। ট্রান্স মানুষ যে আসলে ট্রান্স, আবার এখানে আবার ভ্যালিডেশন আছে, কে কতটা ট্রান্স সেটাও সমাজ ঠিক করে দেবে। তার কে কতটা সিস ফেমিনিন, সিস অ্যাফার্মিং, তাকে যদি তুমি সেইটাই যদি অ্যাফার্মিং না হও, বা প্রো হেট্রোনর্মেটিভ বা প্রো সিস না হও, তাহলে তুমি একটু কম ট্রান্স, ইনঅথেন্টিক ট্রান্স না। একজন নারী গোফ নিয়ে সেও নিজেকে যদি মনে করে সে ট্রান্স, হু আর ইউ টু গিভ দ্য জাজমেন্ট? আমার জীবন, আমার মন, আমি কিভাবে চলবো, বলবো, কথা বলবো, তার মালিক আমি। নিশ্চয়ই। আচ্ছা, একটা বিষয় আমি ভাবছিলাম, যেটা ট্রান্স মানুষদের মধ্যে আমি প্রচুর ক্রিয়েটিভিটি দেখেছি, এমনি কথা বলে বা আলোচনায় বা মেলামেশা করে। এই বিষয়টা বাংলা সিনেমাতে বা বাংলা চলচ্চিত্রের কাজে এটা কেন ফুটে ওঠে না, বা কেন এটা কমপ্লিট জাস্টিস করা যায় না, এটা যদি আমাদের একটু বলেন। সিনেমায় তুমি বলতে চাও সেইভাবে ট্রান্স মানুষ অভিনয়ের চান্স কেন পাচ্ছে না? স্টোরি রাইটিং, ডিরেকশন, স্টোরি টেলিং, কারণ সেটা তো একটা অ্যাওয়ারনেসের বড় জায়গা। মিডিয়া অ্যাওয়ারনেসের মধ্যে ফিল্মস ক্যাপচার আ ভেরি বিগ রোল, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমার বোধহয় এতদিনে 500,000 কাজ হয়ে যেত। আমি বেশিরভাগই যত চান্স পেয়েছি, নয় হিজড়ের চরিত্র, নয় সেক্স ওয়ার্কারের চরিত্র। এবার তুমি প্রশ্ন করতে পারো যে আপনি কি অ্যান্টি হিজড়ে, অ্যান্টি সেক্স ওয়ার্ক? একেবারেই না। আমি ভীষণভাবে প্রো সেক্স ওয়ার্ক, এবং
দ্বিতীয় কথা হচ্ছে একেবারেই অ্যান্টি হিজড়েনুই, বা আমাকে হিজড়ে চরিত্রে অভিনয় করতে দিলে যে আমার খারাপ লাগবে, বা সেক্স ওয়ার্কার চরিত্রে অভিনয় করতে দিলে খারাপ লাগবে এমনটা হলো। আমি সেক্স ওয়ার্কার চরিত্রে শর্ট ফিল্মে কাজও করেছি, কিন্তু কথা হচ্ছে এই যে ট্রান্স মানুষকে অ্যাপ্রোপ্রিয়েট করে দেওয়া যে ট্রান্স মানেই হিজড়ে আর সেক্স ওয়ার্কার। হ্যাঁ, ভিশন। এক্স্যাক্টলি, এই যে জায়গাটা, এইটা আমার খুব সমস্যাজনক মনে হয়েছে, যে এই যে একটা, এখানে আমি একটা ইন্টারসেকশনালিটি জায়গাটা আনবো, যে ট্রান্স মানে ডাক্তার আছে, ট্রান্স প্রফেসর আছে, ট্রান্স সায়েন্টিস্ট আছে, ট্রান্স দলিত আছেন, ট্রান্স মুসলিম আছেন, ট্রান্স প্রতিবন্ধী আছেন, ট্রান্স যৌনকর্মী আছেন, পরিযায়ী শ্রমিক আছেন, ওয়েস্ট স্পিকার আছেন, নির্মাণ শ্রমিক আছেন, বন্ধ কলকারখানার শ্রমিক আছেন, রাঁধুনি আছেন, ভ্যান চালান, টোটো চালান, রিক্সা চালান, চা বাগান শ্রমিক আছেন, বন্ধ কলকারখানার শ্রমিক আছেন, মেকআপ আর্টিস্ট আছেন, কত ভ্যারাইটি আছে, কত রকম কাজ আছে ট্রান্স মানুষ করেন, কোনো কিছু চোখে পড়ে না। ট্রান্স মানেই মনে করে শুধু হিজড়ে, এবং ট্রান্স, এবং সেটা খুব মানে ইতিবাচক দিক থেকে না, খুব ঘেন্নার চোখে মনে করে। আর একটা মনে করে যৌনকর্মী ট্রান্স মানুষ, এবং কারা মনে করে যাদের মধ্যে একটা বিরাট, এখন তো সিস হেটেরোসেক্সুয়াল, সবাই তো সিস হেটেরোসেক্সুয়াল শুনি, অথচ রাত 10টা থেকে সকাল 5টা সেই সংখ্যক সিস হেটেরোসেক্সুয়াল ছেলেদের, সবার না, তাদের সেক্সুয়ালিটি মিউটেট করে ট্রান্স মানুষের সঙ্গে বিছানায় পর। রাত 10টা থেকে সকাল 5টা অব্দি তারা প্রো ট্রান্স হয়ে যায়, তখন তারা মিউটেট করে সেক্সুয়ালিটি, কিন্তু ভোরবেলার সূর্যের আলোর সাথে সাথে তারা আবার হেটেরোসেক্সুয়াল হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ট্রান্স মানুষরা কেন এত গুণ থাকা সত্ত্বেও, যদি সত্যিই নাহি তাই লিঙ্গালিঙ্গ ভেদ হয়, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নটি বিনোদিনী যখন নটি বিনোদিনী দেখতে এসেছেন বিনোদিনীকে, যে থিয়েটারে লোকশিক্ষে হয়। হোয়াট ইজ লোকশিক্ষে? মাস অ্যাওয়ারনেস। মানুষের কাছে এই যে মানুষের মানে any form of art and culture, how it can change. It's a form of education. Definitely, and awareness and Yes. sensitization and advocacy. কিভাবে মানুষের বৌদ্ধিক বদল হয়, মনের বদল হয়, চেতনার বদল হয় সহজভাবে, কিন্তু তরল ভাবে না। কিভাবে ছোট্ট ছোট্ট মাইক্রো চেঞ্জ হতে হতে একটা এক্সপ্লোশন অফ চেঞ্জ হয়, ইনভিজিবল চেঞ্জ হতে হতে, স্পার্ক অফ চেঞ্জ হতে হতে একটা বিরাট চেঞ্জের এক্সপ্লোশন হয়। যেরকম ছোট 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 ডরমেন্ট ঘৃণা একটা বিরাট ঘৃণার উদ্রেক করে, সেরকম ছোট 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 ডরমেন্ট বদলেও একটা বিরাট বিস্ফোরণ হয় বদলে। হ্যাঁ, সেরকম মানুষ যেটা দেখে, সিনেমাতেও দেখা দৃশ্য, মানুষ সবচেয়ে বেশি মানুষের মনে তা প্রভাব ফেলে। কিন্তু আপনি দেখবেন সবচেয়ে দুঃখের বিষয়, ট্রান্স মানুষ আজকে ঋতুপর্ণ ঘোষ মারা যাওয়ার পর থেকে আপনি দেখবেন বিভিন্ন ধরনের যে সিনেমা হয়েছে, আমি যদি নগর কীর্তনের কথাই বলি, হ্যাঁ, নগর কীর্তনের মতো একটা সিনেমা, যেখানে আমি দেখতে দেখতে প্রথমবার আমি যখন লেকমলে দেখি আমি কেঁদে ফেলেছিলাম, কিন্তু আমি খুব শ্রদ্ধাশীল, আমি সম্মানের সাথে বলি ঋদ্ধি সেন ভীষণ ভালো অভিনয় করেছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে ঋদ্ধি সেন যদি, মানে এটাই যদি সারা পৃথিবীর সিনেমার ইতিহাস, ড্যানিশ গার্ল থেকে আমরা যদি দেখি, যদি সত্যি এটাই যদি হয় যে কোনো চরিত্রে যদি তার দক্ষতা থাকে, যে কোনো মানুষ অভিনয় করতে পারে, তাহলে প্রশ্ন উঠবে যে যৌনকর্মীর চরিত্রে কি সত্যি একজন যৌনকর্মী পেশারই একজনকে অভিনয় করাতে হবে? চুনিমেলা দেবীতে অভিনয় করেছিলেন সত্যজিৎ রায় পথের পাঁচালীতে ইন্দির ঠাকুর। যদি সেটাই হয়, তাহলে শুধু ট্রান্স মানুষের জন্যই 21 আইন কেন? আমি এই পডকাস্টের মধ্যে দিয়ে আমি সত্যি সিনেমা চলচ্চিত্র নির্মাতা যারা, তাদের কাছে একজন লঘু নাগরিক, একজন অধম নাগরিক, একজন করদাতা, খুবই লেসার সিটিজেন, সিনথেটিক ওম্যান হয়ে আমি প্রশ্ন রাখতে চাই, আমি জানতে চাই, আমার খুবই সীমিত জানা, আমি জানতে চাই ট্রান্স মানুষের জন্য, যেসব ট্রান্স মানুষরা, ট্রান্স পুরুষ, ট্রান্স নারী, ট্রান্স নন বাইনারি, যে কোনো ট্রান্স মানুষ, দুরানি, কর্তি, হিজড়ে, এসবিটি মানুষ, যারা, যাদের এত গুণ আছে, যাদের যেসব ট্রান্স মানুষের এত দক্ষতা অভিনয় আছে, কেন তাদের জন্য 21 আইন? আজকে যদি ঋদ্ধি সেন, তিনি যদি আজকে অভিনয় করে নগর কীর্তনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারেন, তাহলে একজন ট্রান্স মহিলাও তো তাহলে একটা সিস হেটেরোসেক্সুয়াল মহিলার চরিত্রে অভিনয় করে আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, অভিনয় করার ক্ষমতা থাকে। সেটা কি দেখা যায়? রেয়ারেস্ট অফ রেয়ার ট্রান্স মানুষকে কিসে কাস্ট করা হয়? নায়কের গাল টিপে, সবসময় একটা বাফুন ক্যারেক্টার, একটা জোকার হিসেবে নায়কের গাল টিপে দিচ্ছে, নায়কের হাত টিপে দিচ্ছে, লোকে হ্যাঁ হ্যাঁ করে হাসছে, সবসময় এইভাবে। কারণ মানে এটা খুবই দুঃখের বিষয় যে, এবং আরেকটা কথা হচ্ছে, ট্রান্স মানুষের জীবনে
কেন মানে ট্রান্স মানুষকে কেন শুধুমাত্র মানে এদিকে যখন ট্রান্স চরিত্রে অভিনয় আসে, মানে কতটা 21 আইন, ট্রান্স মানুষকে যখন তারা অভিনয়ের জন্য যাচ্ছেন সিরিয়াল বা তাদের বলা হয় তোমাদের মতো চরিত্র, মানে হিজড়া সেক্স ওয়ার্কার চরিত্র হলে তোমাদের ডাকবো। ট্রান্স মানুষের চরিত্র যখন আসছে তখন সিস হেটারোসেক্সুয়াল একজন পুরুষ গিয়ে সেই চরিত্রে অভিনয় করে ন্যাশনাল অ্যাওয়ার্ড আনছেন। তার মানে তার কিভাবে তিনি ধনে প্রাণে মারা যাচ্ছেন, তার চরিত্রে টাইপকাস্ট, তার চরিত্রে যখন সুযোগ আছে সেখানেও তিনি পাচ্ছেন না, অন্য চরিত্রে সেখানেও সিস মহিলার চরিত্রেও পাচ্ছেন। তাহলে সিস মহিলাদের চরিত্রে ট্রান্স মহিলাদের কাজ করা হোক, যদি তাদের দক্ষতাই যদি আলটিমেট ওয়ার্ড হয়, তাহলে যে কোনো চরিত্র যে কোনো মানুষ অভিনয় করতে পারেন। সেটা কি হয়? রেয়ারেস্ট অফ রেয়ার সেটা হয়। সেটা খুবই দুর্ভাগ্যজনক, খুব দুঃখের যে ট্রান্স মানুষদের, এই যে আমরা বলি যে আচ্ছা ওরা কেন সিগন্যালে দাঁড়িয়ে পয়সা ভিক্ষা করে, কেন করবে না, কেন করবে না? এটা তো মানে যারা এই প্রচন্ড গ্রীষ্মের দহনে এসি গাড়ি চালিয়ে যাচ্ছেন, কেউ দিচ্ছেন কেউ টাকা দিচ্ছেন না, তাদের দেওয়ার কোনো বাধ্যবাধকতাও নেই বা দায়িত্বও নেই, থাকার কথাও না। কিন্তু সত্যি তো আজকে তারাও তো আজকে ডাক্তার, প্রফেসর, সায়েন্টিস্ট, বা তারাও তো আজকে অন্য জীবনে এই ভিক্ষাবৃত্তি করতে কারা বাধ্য করলো? আজকে এই যে কোট আনকোট জায়গা নেই সেই কারণে, রাইট, কোট আনকোট আজকে সমাজের একাংশ যারা এই ট্রান্স, কখনো কেউ জানতে চেয়েছে যে এইরকম ভয়ঙ্কর রোদে দাঁড়িয়ে তারা কেনই ভিক্ষাবৃত্তি করে, কেন তাদের আজকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো? শুধুমাত্র কারণ তারা আজকে সদর্পে তারা এই অভিনয় করতে তারা বলে ফেলেছিল বা প্রকাশ করেছিল যে দুপায়ের ফাঁকে যে লিঙ্গ আছে তার সঙ্গে তাকে তারা কনফার্ম করেনি, তাদের যে মানুষ লিঙ্গ, মনোলিঙ্গ, বৌদ্ধিক, কগনিটিভ জেন্ডার, সাইকোলজিক্যাল জেন্ডার, তাকে তারা মান্যতা দিয়েছে বলে তাদের আজকে ঘর থেকে বার করে দিল। আজকে তারাই যখন প্রাণের দায় বাঁচার জন্য তারা যখন এই পেশায় এলো টু আর্ন দেয়ার লিভিং, তখন তাদেরকে দেখে মানুষ বলছে তারা কেন ভিক্ষা করছে। এটা তো আমার মনে হয় আমাদের সবার লজ্জা, যে নাগরিকের লজ্জা, কেন আজকে ট্রান্স মানুষরা আজকে কেন সমানাধিকার নেই। আজকে সিনেমার মতো একটা এত বড় অ্যাওয়ারনেসের জায়গায় আজকে ট্রান্স মানুষদের আপনি সব সময় আজকে আপনি দেখতে পাবেন, ইভেন অ্যাড গুলোতে আপনি দেখুন কজন ট্রান্স মানুষ আজকে, আমি নিজে ডিজিটাল অ্যাডে কাজ করেছি, ডিজিটাল অ্যাড ইন্ডাস্ট্রিতে অ্যাডে, কজন আজকে ট্রান্স মানুষ আপনি বলুন তো কন্টিনিউয়াসলি আজকে অ্যাড গুলোতে দেখবেন। ইটস সো জেন্ডার্ড। কটা অ্যাডে আছে যে ছেলেটা বেটে আর মেয়েটা লম্বা, বা ছেলেটা, সব বেশিরভাগ অ্যাডই হচ্ছে কিছু ব্যতিক্রম ছাড়া, ছেলেটা প্রচন্ড রোবাস, ছেলেটা এই যে এত গয়নার অ্যাড, এত ইভেন হাউসিং এর অ্যাড গুলো, এই যে কমপ্লেক্সের যে অ্যাড গুলো হয়, সেখানে একজন লম্বা ছেলে, রোবাস ছেলে, একটি সুন্দরী তন্নি রোগা মেয়ে, তারা গাড়ির চাবি নিয়ে ফ্ল্যাটে যাচ্ছে। সেখানে কটা লেসবিয়ান কাপলের আছে দেখানো হচ্ছে, দুটি ছেলে গাড়ির চাবি নিয়ে, দুটি মেয়ে গাড়ির চাবি নিয়ে, একজন ডিসেবল পার্সন, একজন এনি মাইনরিটি দেখানো হয়, কি হয় না? তাহলে কিভাবে মানসিক বদল হবে? আজকে সিনেমায় আপনি দেখুন আজকে কোথায় ট্রান্স মানুষদের আজকে সেই অ্যাক্সেস নেই। আজকে কিভাবে আজকে ফিরকি মতো একটা সিরিয়াল সেটা আজকে বন্ধ হয়ে গেল। তো আমার মনে হয় যদি শিল্পর মতো একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি সোশ্যাল চেঞ্জ আসতে পারে, সোশ্যালি ইনফ্লুয়েন্সড মানুষ হতে পারে, সেখানে যদি আজকে সত্যি যারা মনে করেন যে মানুষ থেকে মানুষ আর সে বিরুদ্ধতা ভিড় বাড়ায়, তোমরা মানুষ আমরা মানুষ, তফাৎ শুধু শীত দাঁড়ায়, সত্যি যদি আমরা মানুষের অধিকারের কথা বলি, মানবতার কথা বলি, মনুষ্যত্বের কথা বলি, এবং শিল্প মানে তো শুধু হেটেরোনর্মেটিভ শিল্প নয়, শিল্পর মধ্যে যে তার যে বিরাট ব্যাপ্তি, বৈচিত্র্য, সেখানে প্রতিটি জাতপাত, রাইট, ধর্ম, বর্ণ, লিঙ্গ, শ্রেণী নির্বিশেষে যদি সমস্ত ইন্টারসেকশনস গুলোকে আমরা ধরতে পারি, সেটা অ্যাডে হোক, সিনেমায় হোক, সেগুলো যদি আমরা নিয়ে যদি আমরা দেখাতে পারি, যদি আমার মনে হয় অনেকটা পরিবর্তন আসতে পারে। যদি মেইনস্ট্রিম সিনেমায় যদি যাদের দক্ষতা আছে তাদেরকে যদি ঠিকভাবে কাস্ট করা যায়, আরো মানুষ জানবেন, বুঝবেন, জানতে পারবেন, বিষয়টা সম্পর্কে জানতে পারবেন, এবং এটা খুবই একটা ইন্সপিরেশনাল ব্যাপার হবে।
যে কোনো আর্টিস্টিক কোয়ালিটি বা শিল্পী সত্তার আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে একটা গাইডেন্স, রাইট। একটা নির্দেশনা, তবেই তো সেটা ফুটে ওঠার একটা জায়গা আছে। খুব সুন্দর করে গুছিয়ে বললেন এবং আমার মনে হয় আমাদের যারা দর্শকবৃন্দ রয়েছে আজকে তাদের কাছেও বিষয়টা খুব সহজভাবে পৌঁছবে, তারা রিলেট করতে পারবে। যে শেষ প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে আপনি তো একজন শুধু LGBTQ কমিউনিটির প্রতিনিধি বা কর্মী তো শুধু নন, একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেও Right. পরিচিত। সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন যে আপনি সিস মহিলাদের ট্রান্স কমিউনিটির বন্ধু হিসেবে মনে করেন না প্রতিদ্বন্দ্বী হিসেবে? দ্যাটস আ মিলিয়ন ডলার কোয়েশ্চেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশ্ন এটা। থ্যাংক ইউ ফর আস্কিং দিস। দেখুন, আমি এই যে প্রশ্নটা আপনি করলেন, আমি প্রথম থেকে আমার কাজের ইতিহাস, ইফ ইউ সি দ্য লুক ইনটু দ্য জেনেসিস অফ মাই ওয়ার্ক, আমার প্রথম থেকে কিন্তু মনে হয়েছে যে রাষ্ট্র এবং হেটেরোপেট্রিক্যাল সোসাইটি সেকশন কোথাও গিয়ে আমাদেরকে আমাদের আন্দোলনটাকে রিডিউস করে একটা কমিউনিটি বেস আন্দোলন করে দিতে চায়। কারণ যাতে কোনো মাইনরিটি মুভমেন্ট, সেটা LGBT মুভমেন্ট হোক, সেটা দলিতদের আন্দোলন হোক, আদিবাসীদের আন্দোলন, যৌনকর্মীদের আন্দোলন, ক্ষেত মজুরদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, বন্ধ কলকারখানার আন্দোলন, প্রতিবন্ধী মানুষের আন্দোলন, হকারদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয়, এটা ওভারল্যাপিং আছে। এবং সমস্ত মার্জিনালাইজ সেকশনের আন্দোলন মিলেমিশে এক হয়ে প্রান্তিক আন্দোলনগুলো মিশে একটা কেন্দ্রীয় আন্দোলন, সেটা বৈষম্যবাদের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে, সেটা যদি হয়ে যায় রাষ্ট্র ভীষণভাবে থ্রেটেন্ড হয়ে পড়ে। হেটেরোপেট্রিকি মানে হেটেরোনর্ম্যাটিভ ফান্ডামেন্টালিস্ট যে প্যারাডাইম, তারা ভয়ঙ্কর সেই বা শক্তি, তারা ভয়ঙ্কর থ্রেটেন ফিল করে। সেই জন্য সবসময় চায় এই ক্লাস্টারে ঢুকিয়ে দিতে, সেক্টরে, ছোট গোষ্ঠীতে, যাতে চিরকাল LGBT আন্দোলন একটি গোষ্ঠী আন্দোলনে থাকে, কোনোভাবেই একটা গণ আন্দোলনে না যায়। কারণ আমার বাবা মা তো হেটেরোসেক্সুয়াল, মানে আমি যতটা জানি, তারা আমাকে যে সৃজন জন্ম দিয়েছিলেন, তো যে মা 19 বছরে বিয়ে হয়, আমি 22 বছরে হই, তো মার সাথে সাথে তো আমিও বেড়ে উঠেছিলাম। তো মার দুঃখ, মার হাসি, মামার মাসি, মামি, দিদি, পিসি, মাসি, কাকিমা, জেঠিমা, পাড়ার কাকিমা, জেঠিমা, এত মহিলাদের সান্নিধ্য, কোলে, শরীরের ওম, ভালোবাসা, আদরে, যত্নে, স্নেহে, শুশ্রূষায় আমি বড় হয়েছি। যে তো আমি তো আকাশ থেকে পড়িনি, আমি তো একটা LGBT আইল্যান্ডে থাকি না। তাহলে পেইন হ্যাজ নো জেন্ডার। অভয়াকে যখন পাওয়া গেছিল জনশ্রুতি, তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমাদের এক ট্রান্স বোনকে যখন তার ফ্ল্যাটে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়, ব্রুজড অল ওভার হার বডি, তার শরীরের যে রক্ত, যে ক্ষত, যে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো দ্য সলিডারিটি অফ পেইন? তাই আমার মনে হয় আমি এই জন্যই আমি খুব কনসিয়াসলি, আমার মনে হয়েছে যে বহু সময় আমাদের সাংবাদিকরা আমায় জিজ্ঞাসা করতেন অনেকে, যে আপনি তো একজন ট্রান্স অ্যাক্টিভিস্ট, আপনি এই আন্দোলনেও আপনি আছেন, মানে কোথাও গিয়ে যেন ঠিক করে দেওয়া হয় কোন মানুষ কোন আন্দোলনে থাকবেন। কারণ তার অধিকারটা, মানে শুধুমাত্র আমি একজন ট্রান্স এটাই আমার পরিচয় নয়। আন্দোলনটা যে মনস্তাত্ত্বিক, আমি বিষয়টা clear নয়। yes, gender is not only psychological, it is social, it is cultural, it is political, এবং আমার it's not only gender is not only biological. এই যে বায়োলজি দিয়ে একটা বায়োলজির মধ্যে ঢুকিয়ে লিমিট করে দেওয়া যে জেন্ডারের ব্যাপ্তিটাকে, এবং আমার মনে হয় আপনি যদি ফার্মার্স মুভমেন্ট দেখেন, হোপ কলার আপ দেখেন, অভয় আন্দোলন থেকে, কৃষকদের আন্দোলন থেকে, SSC মুভমেন্ট থেকে, বা অন্যান্য বিভিন্ন আন্দোলনে, SIR মুভমেন্ট থেকে, অভয় আন্দোলন থেকে আমি সক্রিয়ভাবে পার্টিসিপেট করেছি, কারণ নিজের দায়িত্ব থেকে করেছি। অভয়া যখন মানে খুন এবং ধর্ষিত হন, আমার একবারও মনে হয়নি যে আমাদের ট্রান্স মানুষরা যখন খুন ধর্ষিত হন এই নির্দিষ্ট কজন এলাই ছাড়া কজন আসেন, আমার কখনোই মনে হয়নি। কারণ আমি বারবার আমার মনে হয়েছে যে পেইন হ্যাজ, যন্ত্রণার কোনো লিঙ্গ হয় না, অশ্রুর কোনো গন্ধ হয় না। তাই এটা রাষ্ট্র আমাকে বা হেটেরোপেট্রিয়ার্কির একটা সেকশন, তারা আমার
চেতনা, আমার বিপ্লবের মননটাকে তারা রিডিউস করে দিতে চায়। তাই আমি বারবার মানে আমার মনে হয়েছে এলজিবিটি মানুষ, মুসলিম আছেন, দলিত আছেন, ভ্যান চালক আছেন, মানে তারা যাতে অন্যান্য কোনো তাদের বঞ্চনা নিয়ে আওয়াজ না তোলেন, শুধুমাত্র তাদের পরিচিতি আন্দোলন, শুধুমাত্র তাদের আইডেন্টিটি মুভমেন্ট, শুধু জেন্ডার মানে তাদের লৈঙ্গিক অবস্থানে তারা যতটা অবদমিত সেইটুকুনি শুধু কথা বলেন না। একজন ট্রান্স মানুষ শুধু তার লৈঙ্গিক অবস্থানের জন্য অবদমিত নন, এলজিবিটিরা তারা অন্যান্য অনেক কারণে অবদমিত হন, যখন তারা মুসলিম হন, দলিত হন, গরিব হন, দরিদ্র হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, মুসলিম হন, প্রতিবন্ধী হন, যৌনকর্মী হন, বেটে হন, রোগা হন, কালো হন, যদি তারা বার্ন বা অ্যাসিড সার্ভাইভার হন, তখন কিভাবে অ্যাম্প্লিফাইড হতে থাকে। আমাদের মতো মানুষের যে যন্ত্রণা, যে অবদমন, যে মার্জিনালাইজেশন, সেটা কিন্তু যোগ হয় না, গুণ হয় যখন আমরা কাম আউট করি। কাম আউট না করলেও হয়, বহু ক্ষেত্রে কাম আউট করলে তা বেড়ে যায়, তাদের অবদমনটা বেড়ে, এবং সাথে সাথে যদি তাদের আরো অন্যান্য মার্জিনালাইজেশন থাকে সেটা কিন্তু মাল্টিপ্লাইড হয়, অ্যাডিশন হয় না, গুণ হয় তাদের যন্ত্রণা। তাই আপনি যে প্রশ্নটা করলেন, আমি কখনোই মনে করি না সিস মহিলারা আমার প্রতিদ্বন্দ্বী বা শত্রু। এটা সিস হেট্রোনর্মেটিভ যে একটা এজেন্সি, হেট্রোপেট্রিয়ার্কাল একটা যে এজেন্সি, তার এই রিফটটা করে দিতে চায় ট্রান্স এবং সিস মহিলাদের মধ্যে, যাতে ঠিক যেভাবে সিস মহিলারা পিতৃতান্ত্রিক পুরুষদের দ্বারা অবদমিত হন, যেভাবে লেয়ার্স অফ অপারেশনটা আসে, ঠিক সেইভাবেই সিস মহিলারা ট্রান্স মেয়েদেরও, মানে ধরুন একজন সিস মহিলাকে একজন পুরুষ বলছে, যা তুমি তো, তোমার বুক ছোট, তুমি রোগা, তুমি তো এনাফ অথেন্টিক কমপ্লিট ওম্যান নাও, তোমার বাচ্চা হয়নি, তুমি বাজা, এরা ফেমিনিন নাও। ঠিক সেভাবেই একজন সিস মহিলা একজন ট্রান্স মহিলাকে বলে, যাও তো বুকে কাপড় গোজাও, তো নকল মেয়ে, ও তো আসল মেয়ে না, ও তো সিনথেটিক ওম্যান, ও আবার অরিজিনাল মেয়ে নাকি। তার মানে ঠিক লেয়ারে লেয়ারে কিভাবে অবদমনটা একটা ভিসিয়াস সার্কেল, শিকার শিকারীর খেলা চলে, যে যেভাবে একজন অলাত চক্র, যেভাবে একজন সিস মহিলা একজন সিস পুরুষের দ্বারা অবদমিত হন, তিনি যখন তার জেন্ডার পজিশনে লোয়ে থাকেন, তার থেকে আবার লো কোট অ্যান্ড কোট যখন জেন্ডার পজিশন ট্রান্স মহিলা, ঠিক সেভাবেই তিনি অপ্রেস মানুষ কিভাবে অপ্রেসার হয়ে যান, চেন অফ অপারেশন। এই চেনটা ভাঙতে গেলে আমার মনে হয়, আমি যদি উল্টে একজন ট্রান্স সিস মহিলাকে, অনেক সময় আমি দেখেছি রাস্তায় সিস মহিলা একজন আমাকে দেখে হয়তো হেসেছেন, ব্যঙ্গ করেছেন, সরে গেছেন, বহু সময় হয়েছে, উঠে গেছেন মেট্রো থেকে অনেক আগে এরম। কিন্তু আমি মনে করি যে না, আমি মনে করি যে এই ফাঁদে আমি পা দেব না, এই পিতৃতান্ত্রিক এই যে ফাঁদ, যেখানে সিস মহিলা ট্রান্স মহিলার মধ্যে ঝগড়া বিবাদ বাঁধিয়ে দিয়ে তারা মুনাফাটা লোটে, বরং সিস মহিলা এবং ট্রান্স মহিলার হাতে হাত দিয়ে সিস্টারহুড, এই একত্রিত যৌথ পেন, এই যে কালেকটিভ পেন, একে অপরের আমরা যদি বুঝি, জানি, আমরা হাতে হাত দিই, তাহলে কিন্তু এই বিষাদ সিন্ধু আমরা পার করতে অনেকটা পেরেছি, আগামী দিনে আরো বেশি পারবো। তাই সিস মহিলাদেরও বলবো যে যন্ত্রণা, আপনাদের যে যন্ত্রণাটা আছে, ট্রান্স মহিলাকে বোঝার, তাদের মুক্তি আপনাদের দেওয়ার জন্য তাদের যন্ত্রণা বোঝার দরকার নেই। আপনারা আপনাদের নিজের মুক্তি, আপনারা যে অপারেশন গুলো, আপনারা যে ক্ষেত্রে অবদমিত হন, এবং কিভাবে আপনাদের অপারেশনটা কিভাবে নর্মালাইজ হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না, বা বুঝতে চাইছেন না। ট্রান্স মানুষের পেন, যন্ত্রণা, দুঃখ, the vagaries, the woes, the miseries, the pain of trans life, যদি সত্যি অন্তর থেকে নিজের মুক্তি চান, তাহলে ট্রান্স মানুষের জীবন যদি বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনি নিজে একজন সিস নারী হয়ে আপনার অবদমনগুলো আপনি নিজে চিহ্নিত করতে পারবেন, যেগুলো আপনার দায়িত্ব হিসেবে এতদিন আপনি পরিবারকে, সমাজকে দিয়ে গেছেন রেসপন্সিবিলিটি হিসেবে, আসলে সেগুলো আপনার অবদমন ছিল, যেগুলো পিতৃতান্ত্রিক শক্তি আপনার সেন্স অফ অপারেশনটাকে কিভাবে সেন্স অফ রেসপন্সিবিলিটি কনভার্ট করে দিয়েছে, এবং সেই নর্মালাইজ হয়ে আপনি সেগুলোকে দায়িত্ব হিসেবে এতদিন সংসারকে দিয়ে গেছেন, টেনে আনি। সেটা যদি আপনি সত্যি সেই পূর্ণ মুক্তির আকাশ যদি আমরা চাই, এই যে নারী তুমি অর্ধেক আকাশ, কোন অর্ধেক আকাশে কে কাকে অর্ধেক আকাশ দিল? নর্মেটিভ হেট্রোপেট্রিয়ার্কাল সমকাম পিতৃতান্ত্রিক শক্তি সমাজ নারীকে করুণা করে অর্ধেক আকাশ দিল, আমরা সেই অর্ধেক আকাশ নেব?
আমরা এক পূর্ণ মুক্তির বর্ণালী রামধনু, মুক্তির পূর্ণ আকাশ আমরা নেব, যে আকাশে ঘৃণার বিষবাষ্প নেই, যে আকাশে স্টিগমা ছুতমার্গ নেই, যে আকাশে সিস নারী এবং ট্রান্স নারীর মধ্যে ভেদভাব ঘৃণা নেই, বরং স্নেহে আদরে যত্নে শুশ্রূষায় একে অপরের হাত ধরে এক পূর্ণ মুক্তির বিভাবরী সূর্য উঠবে, এই বিশ্বাসে অপেক্ষার পবিত্র আলো মেখে আমরা এগিয়ে যাব। একদমই তাই। একটি কথা আমি মনোবিদ হিসেবে যেটা বারংবার আমার দর্শকের কাছে রাখি, সেটা হচ্ছে চিহ্নিত করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আইডেন্টিফাইং আ প্রবলেম টু বি আ প্রবলেম ইজ দ্য বিগিনিং অফ আ চেঞ্জ। এবং এটার সঙ্গে আমি আরেকটা জিনিস বলতে চাই মৈত্রী, আমরা সেই ভালোবাসাটাই পাই যেটা আমরা মনে করি আমরা ডিজার্ভ করি। তার থেকে বেশিও নয়, তার থেকে কমও নয়। তাই আমি কি ডিজার্ভ করি সেটা আমাকে আগে নিশ্চিত করতে হবে। সে আমার প্রবলেমের জায়গাগুলো আমায় চিহ্নিত করতে হবে। মৈত্রীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শেষে একটা জাস্ট কথা বলে প্লিজ আমি একটু শেষ করতে চাই যে এটা তো ট্রান্সফোবিয়া, হোমোফোবিয়া, ইসলামোফোবিয়া নিয়ে আমরা কথা বলি। আমার মনে হয় আমার তাদের নিয়েই কাজ, টায়ারলেস কাজ হলেও আমি আমৃত্যু এই কাজটা করতে চাই। যাদের মধ্যে ফোবিয়া আছে, এই কন্টিনিউয়াস ইন্টারাকশন, কথা বলে কোথা থেকে এই ফোবিয়ার উদ্রেক হচ্ছে, এই রুটটা বার করে এই ফোবিয়া নির্মূল করা, শুধু ফোবিক বলে ট্যাগ করে দেওয়া নয়। কারণ যাদের ফোবিয়াটা যারা প্রকাশ করছেন সেখান থেকে অ্যাটলিস্ট এইটুকু বোঝা যাচ্ছে যে তারা ফোবিক, কিন্তু এইটা আরো ভয়ঙ্কর যারা এই যে ভার্বাল অ্যাকসেপ্টেন্স এন্ড মেন্টাল ডিনায়ালে থাকে, যারা প্রিটেনশিয়াস, যারা মুখে দেখাচ্ছেন আমি বিশাল ট্রান্স অ্যালাই, ট্রান্স ইসলামো ফ্রেন্ডলি, ভীষণ প্রো ইসলাম, প্রো ট্রান্স, কিন্তু মনের মধ্যে এবং প্র্যাকটিসে ভয়ঙ্কর তারা অ্যান্টি ইসলাম, অ্যান্টি ট্রান্স, অ্যান্টি এলজিবিটি, সেটা ভয়ঙ্কর। তার থেকে যাদের মধ্যে থেকে আমরা প্রকাশ পাচ্ছে ফোবিয়াগুলো, আমরা অ্যাটলিস্ট তাদের সঙ্গে কথা বলে কাজ করে অ্যাড্রেস করা যাচ্ছে, রাইট? যাতে কোথা থেকে এই ফোবিয়ার, শুধু ফোবিক বলে ছেড়ে দিলে তো হবে না, কোথা থেকে ফোবিয়ার জন্ম হচ্ছে। খোকা গাছে মাছ ধরতে ক্ষীর নদীর পারে, খুব এই ফোবিয়ার জন্মটা কোথা থেকে হচ্ছে? প্রাইমারি স্টেজে, বাড়ি থেকে। ট্রান্সফোবিয়া, হোমোফোবিয়া, ইসলামোফোবিয়া একদম শিশু বয়স থেকে সেই পরিবার নামক যে ভয়ঙ্কর অপ্রেসিভ ইনস্ট্রুমেন্ট, সেখানে কিভাবে নর্মালাইজ আকারে এই ফোবিয়াগুলোকে প্র্যাকটিস করা, আপনি যেটা বললেন ভীষণ ইম্পর্টেন্ট, আমি লাস্টে বলবো অ্যাড্রেস করা, প্রথমে আইডেন্টিফাই এবং অ্যাড্রেস করা, তারপরে নির্মূল করা। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ মৈত্রী আমাদের সঙ্গে আজকে থাকার জন্য, নিজের ভাব ভঙ্গিমা এবং নানান চিন্তা ভাবনার প্যাটার্নটাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের দর্শকবৃন্দদের জানাবো অনেকটা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো এরম ধরনের কন্টেন্টের জন্য এবং এরম ধরনের নানান বিস্তারিত আলোচনার জন্য স্টে টিউনড অ্যাট ইয়ার্স ট্রুলি থেরাপিস্ট। আপনারা পুরো এপিসোডটা আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।